দ্বিতীয় ধাপে ভোট যুদ্ধের জন্য প্রস্তুত দেশের 156 উপজেলা। সকাল 8টায় শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা জোরদার। রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে। স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে শঙ্কায় বাংলাদেশ। কৌশলী কূটনীতির উপর নির্ভর করছে বলছেন বিশ্লেষকরা। বাজার পাড়া মহল্লায় সয়লাভ, চোরাই পথে আসা ভারতীয় চিনিতে রাজস্ব হারাচ্ছে দেশ। জড়িত সরকারি কর্মকর্তারাও শুল্ক কমলে ফিরবে সুদিন বলছে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দ্বিতীয় ধাপে ভোট যুদ্ধের জন্য প্রস্তুত দেশের 156 উপজেলা। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। দ্বিতীয় ধাপে 156 উপজেলার মধ্যে 24টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকায় সাধারণ কেন্দ্রে 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই ধাপে মোট 1424 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603, ভাইস চেয়ারম্যান 693 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রার্থী রয়েছেন। এ ধাপে চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 করে মোট 21 জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট হয় গত 8 মে। ওই ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে 111 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 29 মে এবং সবশেষ চতুর্থ ধাপের 55 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 5 জুন। ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। দুর্নীতির কারণে সরকারের বিরুদ্ধে পুরো দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে দাবি করে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটেও জনগণ কেন্দ্রে যাবে না। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি করার জন্য নয়, অপরাধের দায়ে জেলে ঠিকানা হয়েছে দুর্বৃত্তদের। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও ক্ষমতাসীনদের দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ করে সমালোচনা মুখর বিএনপি। দলটির নেতারা বলছেন, অধিকার হরণ করায় সরকারের প্রতি জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে তা শিগগিরই বিস্ফোরিত হবে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ। বিএনপির সকল নেতাকর্মীকে জেলে পুরে তারা একটা নির্বাচন করেছে। জাতীয় সংসদ নির্বাচন জনগণ বয়কট করেছে বিএনপি এবং বিরোধী দলের ডাকে। উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে। যেহেতু সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, অন্যান্য সেক্টরও বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ কমে আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরও সামনের দিকে আমরা দেখতে পাবো। তো এটি এই সরকারের দুঃশাসন বা ম্যানেজমেন্টের ব্যর্থতার ফল। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির নামে যারা জনগণের সম্পদ ধ্বংস করে তারাই জনবিচ্ছিন্ন দল। বিএনপিকে নয়, বরং যারা অপরাধ করেছে সেই দুর্বৃত্তদের জেলে পাঠানো হয়েছে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেল। তারা হচ্ছে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাসী। তারা কি নিরপরাধ? আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।
তেহরানের পাশে থাকার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদীও। একদিনের শোক ঘোষণা করেছে পাকিস্তান, তবে এখনও বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের নিহতের ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বিবৃতিতে শোক জানিয়েছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারা জীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। এদিকে সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শোক জানিয়ে বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদান সবসময় স্মরণ করা হবে। জানান, তেহরানের পাশে আছে নয়াদিল্লি। এদিকে একদিনের জন্য সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাইসি এবং তার সঙ্গীদের সম্মানে অর্ধনমিত থাকবে দেশটির পতাকা। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, রাইসি রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে অমূল্য অবদান রেখেছেন। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি চার্লস মিশেল। এছাড়াও রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছে তুরস্ক। তবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোটযুদ্ধ আজ। উপজেলা নির্বাচনের খবর জানবো এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাব তার কাছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর যে কাজ সেটি শুরু হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু যেগুলো দূরের কেন্দ্র সেই সকল কেন্দ্র ব্যালট পেপার যাচ্ছে, তবে বেশিরভাগ কেন্দ্রেই ব্যালট পৌঁছে গিয়েছে। জানেন যে উপজেলা পরিষদের যে দ্বিতীয় ধাপের নির্বাচন ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে এবং এর আগের যে সব প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন যেসব কেন্দ্রে মূলত গোপন কক্ষ তৈরি করা হয়নি সেই সকল কেন্দ্রের ভেতরে গোপন কক্ষ তৈরি করা হচ্ছে এবং ভোটাররা আসার পর মূলত কিভাবে ঢুকবে, কোন দিক দিয়ে ঢুকবে সেই লাইনগুলো ঠিক করা হচ্ছে। অর্থাৎ রশি দিয়ে কেন্দ্রের বাইরে লাইন করে দেওয়া হয়েছে রাতেই, আবার কোনো কোনো কেন্দ্রে যে লাইন করা হয়নি সেই সকল কেন্দ্রেও এখন মূলত সেই লাইনগুলো তৈরি করা হচ্ছে এবং যারা আসলে প্রিজাইডিং অফিসার কিংবা এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে, বিশেষ করে পুলিশ এবং আনসার, তারা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন যে মানুষ যখন আসবেন, ভোটাররা আসবেন, তখন ভোটাররা আসার পর পর কীভাবে আসলে মূলত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং কিভাবে ভোট নেওয়া হবে সেই বিষয়গুলো এখন কাজ করা হচ্ছে। একটু বলে রাখছি যে এই যে উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনটি জাঁকজমকপূর্ণ এবং অংশগ্রহণমূলক করার জন্য কিন্তু নানা ধরনের প্রস্তুতি ছিল। সেটি কিন্তু শেষ হওয়ার পর পর মূলত যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তারা কিন্তু তাদের পক্ষে যেসব ধরনের কার্যক্রম করার দরকার, প্রচারণা যখন বন্ধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু নানা ধরনের মুঠোফোনে নানানভাবে বার্তা পাঠিয়ে এবারের প্রচারণায় কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় একটা দৌরাত্ম্য ছিল বলতে গেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের নানা ধরনের প্রচারণা চালিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ভোট গ্রহণ শুরু হওয়ার পালা। যেহেতু 8টায় ভোট, এই 8টায় ভোটের আগে ভোটাররা বিভিন্ন জায়গা থেকে আসবে এবং আপনি নিশ্চয়ই আমার দুই পাশে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পোস্টার সাঁটানো হয়েছে। অর্থাৎ নিজেদের প্রতীক দিয়ে যা মন আকৃষ্ট করার জন্য ভোটারদের এই পোস্টারগুলো সাঁটানো হয়েছে এবং আমাদের সামনেই কিন্তু ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রে যারা প্রবেশ করবে তারা যাতে করে এই পোস্টারগুলো দেখে তাদের প্রার্থী বাছাই করতে খুব সহজ হয়, সেই কারণে কিন্তু কেন্দ্রের আশপাশে বিভিন্ন এই পোস্টারগুলো বেশি সাঁটানো হয়েছে। বলে রাখছি যে এই যে আমি যে উপজেলায় রয়েছি এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং এই উপজেলায় 148টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 148টি ভোট কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রের মধ্যে আমরা দেখেছি যে একাধিক যেহেতু বুথ রয়েছে যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু প্রায় 10 জন করে পুলিশ, কোথাও কোথাও 12 জন পুলিশ এবং 7 থেকে 8 জন করে আনসার সদস্য রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নির্বিঘ্নে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেটির জন্য। এছাড়া এবার কিন্তু আমরা গত রাতেও দেখেছি যে স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন জায়গায় ঘোরার এবং আজকে সকালেও কিছুক্ষণ আগেও ভোরে দেখেছি যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ এবং যাতে অনুষ্ঠিত হয় এবং
যারা ভোটার তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশটি বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ পেলেই তারা সেখানে ছুটে যাবে এমনটাই প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেরকম প্রস্তুতি আমরা দেখেছি কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে একদম প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে এর আগে কাজ করতে আমরা দেখেছি। একটু বলে রাখছি যারা বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছে, বিশেষ করে আমরা যেখানে রয়েছি এই উপজেলাটিতে শক্তিশালী দুজন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। একজন সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি আব্দুল জলিল এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যিনি হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, তারা মূলত এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া আরেকজন মোটরসাইকেল প্রতীকে রয়েছেন শামীম, তিনিও উপজেলা পরিষদে নির্বাচন করছেন। এছাড়া কিন্তু ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সেই সকল পদেও একাধিক প্রার্থী রয়েছে যারা তাদের সমর্থনে ভোট আদায় করতে গত কয়েকদিন যাবতে কিন্তু একদম চষে বেড়িয়েছে মাঠ থেকে মাঠে এবং রাস্তা থেকে রাস্তায় বিভিন্ন জায়গায়। এইভাবেই মূলত নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য, নিজেদের সমর্থন নেওয়ার জন্য কিন্তু নানা কৌশলে তারা কাজ করে গিয়েছে। একটু বলে রাখছি গত রাতের কথা, যেহেতু প্রচারণা বন্ধ হয়ে যায় সাধারণত দুদিন আগে থেকেই নির্বাচনে ভোট গ্রহণের, সেই কারণে কিন্তু যারা প্রার্থী তারা আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও গত রাতে বিভিন্ন জায়গায় মুঠোফোনে কথা বলেছেন কিংবা খুদে বার্তা পাঠিয়েছেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু নানা ধরনের বার্তা দিয়ে নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করছেন, সমর্থন নেওয়ার চেষ্টা করেছেন। এবং বেশিরভাগ প্রার্থীদের আমরা দেখেছি যে এলাকার উন্নয়নে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে যে ধরনের সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে তারা কথা বলেছেন এবং ভোটারদের আশ্বস্ত করেছেন যে তাদেরকে মূলত যদি ভোট দেওয়া হয় তারা এলাকার উন্নয়নে কাজ করবেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তরুণ ভোটারদের একটা অংশগ্রহণ এবার হতে পারে এমনটা কিন্তু আশা করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত খুব বেশি আসলে ভোটার এখানে না দেখলেও আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক উপস্থিতি সেগুলো কিন্তু লক্ষ্য করছি। যেহেতু 8টায় ভোট গ্রহণ, সেহেতু কিন্তু কিছুক্ষণ পর হয়তো ভোটাররা তাদের কেন্দ্রে এসে মূলত ভোটাধিকার প্রয়োগ করবে। একটু বলে রাখছি যে এবারের নির্বাচনটি অর্থাৎ উপজেলা পরিষদের যে দ্বিতীয় ধাপের নির্বাচন, এই নির্বাচনে নানা কারণে সারা দেশের মধ্যে খুবই আলোচিত ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন। কারণ এই উপজেলাটিতে বর্তমান যে প্রতিমন্ত্রী রয়েছেন, গণশিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, তার যে বড় ভাই জামিল হাসান দুর্জয় তিনি প্রার্থী হয়েছেন এবং একই উপজেলায় এই জায়গাটিতে কিন্তু যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল তিনিও প্রার্থী হয়েছেন। নানা কারণে নানা সমীকরণে এখানে আলোচিত হয়েছে। বিশেষ করে এখানে হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং সেই প্রার্থিতা বাতিলের পর নির্বাচন কমিশন যখন প্রার্থিতা তার বাতিল করে, এরপর হচ্ছে হাইকোর্ট থেকে তিনি পুনরায় নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন আগে তার প্রার্থিতা ফিরে পায় এবং এই যে ফিরে পাওয়ার পর কিন্তু তিনি আবারও তার নির্বাচনী গণসংযোগ পথসভা শুরু করে। অর্থাৎ একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল, তারপর পুনরায় তার প্রার্থিতা ফিরে পাওয়া, আবার গণসংযোগ শুরু করা, সব মিলিয়ে নানা কারণেই কিন্তু বলছিলাম যে এই উপজেলা পরিষদ নির্বাচনটি একটু আলোচিত। কারণ আপনারা জানেন যে এটি গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং আমি যে উপজেলাটিতে রয়েছি এই উপজেলায় প্রায় 4 লাখের কাছাকাছি ভোটার রয়েছে এবং এই যে ভোটাররা এবং ভোটারের অংশগ্রহণ খুবই বেশি হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন। এবং আমরাও যেটি দেখেছি গত কয়েকদিনের প্রচারণায় এখানে কিন্তু ভোটার উপস্থিতি প্রচুর হতে পারে এবং এখন পর্যন্ত যেটি বলা যায় যে রাত এবং আগের পরিস্থিতি এখন পর্যন্ত খুবই শান্ত রয়েছে। তবে সারাদিন আসলে কেমনটা যাবে সেটি পরবর্তীতে আবারও জানাতে পারবো। তো এই ছিল মোটামুটি গাজীপুরের উপজেলা পরিষদের সবশেষ তথ্য নির্বাচনের। আমরা একটু যেতে চাই বাগেরহাটে, সেখানকার উপজেলা পরিষদের নির্বাচনের তথ্য জানতে।
বাগেরহাটে আর কিছুক্ষণের পরেই কিন্তু আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখছি যে বাগেরহাটের ৩টি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সকল প্রস্তুতি নিয়েছেন এখানে রিটার্নিং কর্মকর্তারা। আমি যদি জানাই যে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারী এবং মোল্লারহাট এই ৩ উপজেলায় কিন্তু আসলে এখানে ৩,৫৮,৩৮২ জন ভোটার রয়েছে। তারা কিন্তু আজ ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখানে রিটার্নিং কর্মকর্তা সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে বিকেল থেকেই যে বৃষ্টি উপেক্ষা করে সেখানকার যে ব্যালট ছাড়া কিন্তু সকল ধরনের সরঞ্জাম কিন্তু গতকালকে পৌঁছে দেওয়া হয়েছে। এর পরের থেকে কিন্তু আজকে ভোর থেকেই কিন্তু বিভিন্ন এলাকা ভিত্তিক হিসেবে ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সহযোগিতায় রিটার্নিং কর্মকর্তারা এখানে কিন্তু তারা ব্যালট পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত আমি যতটুকু জানি এবং তাদের সাথে কথা বলেছি, প্রায় ২০টি কেন্দ্রে কিন্তু এখানে কিন্তু ব্যালট পেপার পৌঁছে গিয়েছে। আমি যে কেন্দ্রটা রয়েছি এই কেন্দ্র হলো ফকিরহাটের টাউন নওয়াপাড়া কেন্দ্র। এখানে কিন্তু প্রায় এখনো পর্যন্ত আসলে ব্যালট পৌঁছে নাই, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। তখন এখানে কিন্তু প্রস্তুতি তারাও নিয়েছেন সকল এবং কার্যক্রম এবং ভোটারদের যে লাইনের ব্যবস্থা এখানে সীমানা নির্ধারণ করে দিয়েছেন এবং এছাড়া বুথগুলো প্রস্তুত করছেন। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই ধরনের সকল প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছেন। তবে যদি বলি যে বাগেরহাটের ৩টি উপজেলায় এখানে প্রার্থী রয়েছেন মোট ২৬ জন, তবে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৮ জন এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন ১০ জন ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন ৯ জন। এই ২৬ জন প্রার্থীর কিন্তু এখানে ৩টি উপজেলায় ১২৪টি কেন্দ্র রয়েছে। এই ১২৪টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ একসঙ্গে কিন্তু সকাল ৮টা থেকে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সব ধরনের তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়েছেন। এখানে ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। এখানে পুলিশ বাহিনী রয়েছেন, আনসার রয়েছেন এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে একটু জানিয়ে রাখি যে বাগেরহাটের এই যে উপজেলাটায় আমি রয়েছি সেখানে ফকিরহাট উপজেলা, এই উপজেলায় কিন্তু খুব শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। একজন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাবু স্বপন দাস, এছাড়া রয়েছেন যে ওহিদুজ্জামান বাবু। এদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা দেখেছি যে তাদের প্রচারণা এবং খুবই জমজমাট ছিল এবং এছাড়া চিতলমারি কিন্তু এখানে খুবই মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু ভোটাররা আশা করছেন। তবে নির্বাচনের জন্য আসলে যে ভোটাররা কিন্তু আসলে জানিয়েছেন যে এবার কিন্তু আসলে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে যা করা দরকার সেটা কিন্তু তারা কিন্তু প্রশাসন সেই ধরনের এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। তবে যদি একটু জানিয়ে রাখি যে আসলে নির্বাচনের স্বার্থে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু ভোটারদের আশা, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে কিন্তু তাদের পছন্দ প্রার্থীকে বিজয়ী করতে পারবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন। এবং এই বাগেরহাটের ফকিরহাট এবং মোল্লারহাট এবং চিতলমারী ৩টি উপজেলায় এই যে দ্বিতীয় ধাপে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যে, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আনসার বাহিনী এবং অন্যান্য পুলিং এজেন্টের তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু ভোট কক্ষগুলো রেডি করেছেন এবং এখানে যে যদি বলি যে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং গত কয়েকদিন ধরে কিন্তু তারা কিন্তু প্রার্থীর কিন্তু পাল্টা অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গতকালকে নির্বাচন কমিশন কিন্তু বাগেরহাটের জেলা গোয়েন্দা সংস্থার ওসি এবং ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এখান থেকে কিন্তু প্রত্যাহার করে এবং খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে কিন্তু তাদেরকে সংযুক্ত করা হয়েছে। তাই এই কারণে আমরা বলতে পারি যে আসলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। আমরা এখন পর্যন্ত জানি যে এই ভোটের পরিবেশ এবং খুবই শান্তিপূর্ণ রয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা টাউন নওয়াপাড়া কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতির এবং সবশেষ খবর। আলী আকবর টুটুল যোগ দিয়েছিলেন বাগেরহাট থেকে। এর আগে গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান, তারা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবর। দেশের বাজারে পাড়া মহল্লা সহ বেকারি ফ্যাক্টরির আনাচে কানাচে সয়লাভ চড়াই পথে আসা ভারতীয় চিনিতে। এমন অবস্থায় কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি শুল্ক কমালে ফিরে আসবে সুদিন দাবি করছে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি। সংগঠনটির দাবি,
এই কাজের সঙ্গে জড়িত রয়েছে সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও। এমন চলতে থাকলে ধ্বংস নেমে আসবে চিনি শিল্প খাতে, আর রাজস্ব আহরণে ব্যর্থ হবে সরকার। সময় এসেছে জোরালো পদক্ষেপের। দেশের বাজারে চিনির যোগানে ঘাটতি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে। ঠিক তারই সুযোগ নিয়ে কালোবাজারিরা দেশে নিম্নমানের চিনি আনতে শুরু করে ভারত থেকে। কেননা ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে 30টি। এই সীমান্তের বড় অংশ দিয়েই চিনি আসছে দেশে। প্রতিদিন 6 লাখ কেজি চাহিদার বিপরীতে 42 টাকা প্রতি কেজি চিনিতে রাজস্ব হিসেবে 2 কোটি 52 লাখ টাকা রাজস্ব যাচ্ছে কালোবাজারির পকেটে। রাজধানীর কারণ বাজারে দেখা মিলছে মোটা জাতের ভারত থেকে আমদানি হয়ে আসা চিনির। ক্রেতারা বলছেন কেজিতে 42 টাকা রাজস্ব বাদ দিলে কেজি প্রতি দাম হওয়ার কথা 88 টাকা, কিন্তু এখনো কিনতে হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি দরে। পরিস্থিতি বলাটা একটু মুশকিলই, কারণ হলো চিনির দাম তো অনেকদিন ধরেই বেশি। চোরাই পথে আসলে তো আরো কমার কথা, কিন্তু সেই হিসাবে তো কমতেছে না। অবৈধ পথে যে চিনি আসতেছে এটা বন্ধ করা উচিত, কারণ সরকার এখানে লাভবান হচ্ছে না। বাজারে দেখতে পাওয়া ভারতীয় চিনির উৎস জানা নেই খুচরা দোকানীদের। তাদের দাবি ডিলারের কাছ থেকে যা পাচ্ছেন বিক্রি করছেন সেটাই। ইন্ডিয়ান মালটা আপনার দামও কম, সর্বখরচ ব্যাট টেস্ট কম। ইন্ডিয়ান চিনিটা আসাতে ওই কোম্পানির চিনির দাম কম চলে না। যদিও বানের পানির মতো দেশের বাজারে চিনি আসছে বলে স্বীকার করে ডিলাররা বলছেন নিম্নমানের চিনি ভারতের, যা কোনো রকম পরীক্ষা ছাড়াই পৌঁছে যাচ্ছে ভোক্তার কাছে। ইন্ডিয়ান চিনি তো বানের পানির মতো আসতেছে। দেশের শিল্পগুলো বন্ধ হয়ে গেলে তো ইন্ডিয়ান চিনি তো ফরতে 200 টাকা কেজি খাইতে হবে। দেশের চিনি শিল্পটা বাঁচায় রাখা হোক এবং ট্যাক্স কমানো হোক। এদিকে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি বলছে চোরা কারবারের সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়াল, যার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে চিনি শিল্প। বর্ডার দিকে ঢুকলে এটা ঢাকা পর্যন্ত আসছে, যে লাইন মেনটেন করে আসতেছে কিছু সংখ্যক সাথে ব্যবসায়ী এবং কিছু সংখ্যক যারা নাকি প্রশাসনিক কর্মকর্তা মিলগুলির বস্তা পাল্টায় পরিবর্তন করেও এটাকে ভোক্তাদেরকে অলরেডি প্রতারণা করছে এই ক্ষেত্রে। তা আমরা দেখছি চিনিটা অলরেডি গুণগত মানও এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, মিল ইন্ডাস্ট্রি চলতে না পারে। তো এটা কি আমরা কি পার্শ্ববর্তী দেশ থেকে আমরা চোরাচালানের মাধ্যমে আনা জিনিসের উপরে কি আমরা ডিপেন্ড করবো কিনা? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 10 মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 13,36,000 টন, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম বাড়ার প্রবণতা থাকায় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব মাহবুব হোসেন। বাজারে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যেরই উৎপাদন, আমদানি ও সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। চাহিদা বিবেচনায় নিয়ে গত রমজানে বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সরকার প্রধানের নির্দেশনার কথা জানান। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের 1,05,000 টাকা এবং অন্যান্য নির্বাচন কমিশনারের 95,000 টাকা মাসিক বেতন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষ ভাতা হিসেবে তারা উভয় তাদের মূল যে বেতন তার 50%। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে বাংলাদেশের জন্য। অতীতে দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞা প্রভাবিত করে অন্য দেশকেও। তবে বিশ্লেষকরা মনে করেন নিজেদের কৌশলী কূটনীতির উপর নির্ভর করছে সবকিছু। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
বহু বাধা পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার দ্বার প্রান্তে, তখন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে উঁকি দিচ্ছে নতুন উদ্বেগ। আর এই উদ্বেগের নেপথ্যে রুশ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক আদেশ। কারণ নিজেদের নিষেধাজ্ঞা নানাভাবে অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে যুক্তরাষ্ট্রের। জলজলে উদাহরণ আছে রূপপুরের বেলায়ও। 2022 সালের ডিসেম্বরে রূপপুরের মালামাল নিয়ে এলেও রুশ জাহাজ উরসা মেজর বাংলাদেশের বন্দরে ভিড়তে পারেনি কেবল মার্কিন নিষেধাজ্ঞার কারণে। সে বছর রাশিয়া স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিলেও সে সুযোগ বাংলাদেশ নিতে না পারার অন্যতম কারণ ছিল একই শঙ্কা। যদিও নিয়মিতই রুশ জ্বালানি তেল আমদানি করছে প্রতিবেশী ভারত, আর এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে সমাধানের উপায় বাতলে দিচ্ছেন কূটনীতিকরা। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্তি দেখালো যে আমার অর্থনীতির জন্য এই তেল আমদানিটা খুব জরুরি, কারণ আমি যে পরিমাণ তেল আমদানি করি বিকল্প কোনো সূত্র থেকে আমি এটা সহজে আমদানি করতে পারবো না, এবং এই যুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করলো। আমাদের শিক্ষণীয় বিষয় হিসেবে একটা দৃষ্টান্ত ভারত যেভাবে কাজটা করেছে। আমার ধারণা যেহেতু আমার জ্বালানি নিরাপত্তার খুব জরুরি একটা উপাদান হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এবং সেটাকে যদি যুক্তিগ্রাহ্যভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে পারি তাহলে এই বিষয়ে ছাড় পাওয়া সম্ভব। এখানে নির্ভর করে আমি কূটনৈতিকভাবে তাদের সাথে কতটা যুক্ত থাকতে পারছি, কতটা যুক্তি দিয়ে তাদেরকে আমরা বোঝাতে পারছি। তবে যদি মার্কিন নিষেধাজ্ঞার গ্যাড়াকলে আটকেই যায় রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি, তখন কি উপায়? এভাবেই তো ডেসক্রিপশনটা তৈরি করা হয়েছে যাতে করে যদি ইন কেস ইভেন রাশিয়াও তো বন্ধ করে দিতে পারে। ইন দ্যাট কেস তাহলে কি আমাদের রিঅ্যাক্টর যে 80 বছর চলার কথা বা 60 বছর চলার কথা সেটা বন্ধ হয়ে যাবে। দেন উই ক্যান ইম্পোর্ট ফুয়েল ফ্রম আদার কান্ট্রিজ। আমাদের আশেপাশে তো অনেক আছে, ওয়াই নট চায়না, ওয়াই নট জাপান। নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম বলছে মার্কিন এই অবস্থান ব্যাহত করবে বৈশ্বিক পরমাণু শিল্পের স্থিতিশীলতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব। তবে মহাসড়কে নিষিদ্ধই থাকবে। এদিকে দ্বিতীয় দিনেও সড়কে নেমে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবি জানান চালকরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে দুদিন ধরে আন্দোলন করছে তারা। সোমবার সকাল থেকেই রাজধানীর উত্তরা, ডেমরা, নতুন বাজার, খিলক্ষেত, মোহাম্মদপুর, বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন চালকরা। চেষ্টা করা হয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন মানুষ। অটো বন্ধ করতে আছে সরকার, ওই আমগো গাড়ি ভাঙবো কা। জ্যাম, রাস্তাঘাটে মানে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। রামপুরা ব্রিজ থেকে এই পর্যন্ত তো মানে জ্যাম ফেস করেই আসতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে পুলিশ। মূল সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। যদি কেউ উচ্ছৃঙ্খল আচরণ করে সেটার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের কাজ, আমরা সেটা অব্যাহত রাখবো। সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে ওঠে অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গ। নিম্নায়ন মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র রাজধানীতে অটোরিকশা চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব জানান রাজধানীতে চললেও মহাসড়কে নিষিদ্ধই থাকবে এই যান। একই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মানে প্রধানমন্ত্রী যে আমার সাথে একটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো। সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। এর আগে 15 মে রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো অটোরিকশা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যেন লাশের ডাম্পিং স্টেশন হাতিরঝিল। দিনের আলোয় সবুজের সমারোহেই যেন রাতে নগরবাসীর জন্য আতঙ্ক। প্রায়ই ঝিলের পানিতে মিলছে লাশ। পুলিশের তথ্য বলছে গত 8 বছরে হাতিরঝিল থেকে
মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে 27টির বেশি। এই জন্য রাজউকের উপর দায় চাপালেও বিশেষজ্ঞরা বলছেন পুলিশও এড়াতে পারে না এই দায়। নিবিড় শাহর রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক ও শেখ নাহিদ। পুরোটাই অন্ধকার। আলো জ্বালানোর পর স্পষ্ট হলো আমার অবস্থান হাতির ঝিলে। এক পাশে সড়ক, অন্য পাশে ঝিল, মাঝখানের এই ওয়াকিংওয়ে, যার সিংহভাগ অংশই রয়েছে অন্ধকারে। আর এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধীরা। বছর কয়েক আগে গভীর রাতে হাতির ঝিল হয়ে বাড়ি ফেরার সময় লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হন এ সিএনজি চালক। তো দুইটা লোক একটা বস্তা টাইনে নিয়ে ফালাই দিল। তো বস্তাটা ফালাইলো, বস্তাটা অনেক ভারী মনে হয়েছিল, তো ভয়ে আর সামনে যাই নাই। আর চোখের সামনে অনেক কিছুই দেখেছেন সিএনজি চালক শাহ আলম। বেশিরভাগ মাইকুদি নেহে গাড়ি দিয়ে ওই সাইডে ফেলাইছে জায়গা। রাত যতই বাড়ে ফাঁকা হতে শুরু করে হাতির ঝিল। সড়ক বাতিগুলো যেন এক প্রকার অকার্যকর, আর ওয়াকিংওয়ে গুলো যেন এক অন্ধকার জগৎ। রাতে 3টা বাজে এই সীমানটা আইতাম নছিলাম, ওইটাম পুরা কোনার মধ্যে এখানে সিএনসি আটকাইছে ফলাফাইনে। যখন আর্মিদের নিয়ন্ত্রণে ছিল হাতির ঝিল, ওই সময় অনেক সিকিউর ছিল। ছোট বাচ্চা কাচ্চা ফালাইয়া দেয়, পলিথিন ফেসাইয়া, দেখা গেছে যে নারী বুড়ি সুদ দেয়, চোখ ফুড়ে না, মুখ ফুড়ে না। হাতির ঝিল এবং বাড্ডা থানার পরিসংখ্যান বলছে গত 8 বছরে হাতির ঝিল থেকে মরদেহ উদ্ধার হয়েছে 27টির বেশি। গত 8 মাসেই উদ্ধার লাশের সংখ্যা 8টি। সব মিলিয়ে স্থানীয়রা বলছেন যেন লাশের ডাম্পিং স্টেশন হয়ে উঠেছে হাতির ঝিল। ক্যামেরাগুলো উপরে লাগানো, অনেক উপরে, যার কারণে জুম করলে অনেক সময় কাছাকাছি কোনো জিনিস অস্পষ্টতা আসে আর কি। অভিযোগের সত্যতা স্বীকার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আশ্বাস, আলোচনা করে সমস্যা সমাধানের। পুলিশের কথা যেহেতু রেফারেন্স বলেছেন, আমরা তাদের সাথেও আবার কথা বলে সমন্বয় করে কোথাও স্থাপন করলে ভালো হবে। ডেফিনেটলি আমরা আপনাদের এই প্রস্তাবটা নিয়ে আমরা ওনাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করবো ইনশাল্লাহ। যদিও অপরাধ বিশেষজ্ঞরা দুই পক্ষেরই গাফিলতি দেখছেন। হাতির ঝিল তারা তৈরি করে দিলেন, আর এখন যারা এটি নিয়ন্ত্রণ অথবা দেখভাল করছেন, তাহলে কি যারা তৈরি করে দিলেন তারা ছাড়া এটি দেখভাল করা যথাযথভাবে হবে না, এরকম একটা বাস্তবতা দাঁড়িয়ে যাচ্ছে কিনা। সংশ্লিষ্টদের সদিচ্ছা এবং যৌথ উদ্যোগ না নিলে হাতির ঝিলে অপরাধ কমানো সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। কম খরচে লাভ বেশি হওয়ায় চীনাবাদাম চাষে ঝুঁকছে উত্তরের কৃষকরা। চরাঞ্চলে চাষ হওয়া অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে এই চাষে। তবে এবার প্রচণ্ড তাপপ্রবাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা চাষিদের। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ এলাকা জুড়ে চীনাবাদামের সবুজ পাতা দোল খাচ্ছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় বেড়েছে এর চাষ। রংপুর জেলার কাউনিয়া উপজেলার কৃষক শহীদুল ইসলাম ব্যস্ত বাদাম তুলতে। খরায় অতিরিক্ত সেচ দিয়েও ধানের চেয়ে বাদামে বেশি লাভের আশা তার। 1 মণ ধানের দাম মনে করেন 1000 টাকা, আর সেটি 1 মণ বেচলে 5000 টাকা পাওয়া যায়। দুন করে 10 মণ হয় 25 শতকে, আর ধান মনে করেন 20 থেকে 15 মণ, তাহলে এর যে ফসল ভালো হয়। রংপুর অঞ্চলে অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হয় অনেকেই ঝুঁকছেন এই বাদাম চাষে। কিন্তু গত বছরের চেয়ে এবছর উৎপাদন বাড়লেও আবহাওয়া অনুকূলে না থাকায় বেড়েছে খরচ, বলছেন কৃষকরা। ধান মনে করেন যদি 14 মণ হয় তো 14,000 টাকা, আর বাদাম যদি আপনার মনে করেন 10 মণ হয় তো 10 মণে 4,000 টাকা করে ধরেন, 40,000। বৃষ্টি না হওয়ার কারণে এদিকে প্রায় দিনে 2 দিন 3 দিন পর পর পানি দেওয়া লাগতেছে। পানি ছাড়াটা খরচাটাই বেশি হওয়া লাগছে, বুঝেন নাই কথাটা, এই কারণে লাভ কম হবে। এবছর রংপুর অঞ্চলে 5,525 হেক্টর জমিতে বাদামের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যদি আমাদের বিশেষ কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়, বিশেষ করে আর্লি বন্যা, ফ্লাশ ফ্লাড, এগুলো যদি না হয়, তাহলে এই খরিপাকের বাদামটাও কৃষকরা সুন্দরভাবে তুলতে পারবে এবং টার্গেট পূরণ হবে। আবহাওয়া অনুকূলে থাকলে রবি ও খরিফ মৌসুম মিলে 22,375 মেট্রিক টন বাদাম উৎপাদনের আশা কৃষি বিভাগের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চলতি বড় মৌসুমে দিনাজপুরের ধান কাটা নিয়ে বিভাগে পড়েছেন কৃষকরা, কেননা শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। বারবার কৃষি বিভাগের সঙ্গে যন্ত্রের বিষয়ে জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ হারভেস্টার মেশিন মালিকদের। আর এ নিয়ে নির্বাক কৃষি বিভাগ
গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট। ধান কাটার ভরা মৌসুমে খোলা জায়গায় পড়ে আছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। বিকল হওয়ার পর বারবার সচল করা হলেও আবারও একই অবস্থা। শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন নষ্ট হয়ে পড়ে আছে দিনাজপুরে। হারভেস্টার মালিকরা জানান, ভর্তুকি মূল্যে এসব যন্ত্র কেনার 1 থেকে 2 বছরের মধ্যেই নানা জটিলতা তৈরি হয়েছে। যন্ত্রাংশের অতিরিক্ত মূল্যের কারণে কেউ কেউ হারভেস্টারের মূল্যের সমান টাকা এরই মধ্যে মেরামতে খরচ করে ফেলেছেন। এমনকি মেরামতের 1 থেকে 2 ঘন্টা পরই আবারও নষ্ট হচ্ছে যন্ত্রগুলো। 30 লাখ টাকা দামের একটা মেশিন কিনে আমরা এখন 60 দিন চালাইতে পারতেছি না। আজকে নিয়ে গেল বেলা একটা বেলে বেয়ারিং ভাঙছে, কালকে বেলা একটা নিয়ে গেল বেলা জাম লাগছে, ওটা বেলা ছুটে গেছে। বেল চিড়ে যায়, চেন চিড়ে যায়, রোলার ভাঙে। পার্টসের দাম অনেক বেশি এখন, আগে যেটা বলছিল তার থেকে ডবল। গাড়ি খারাপের কারণে আমরা মাঠেও নিয়ে যেতে পারতেছি না। হারভেস্টার মালিক সমিতি জানায়, এই বিষয়ে সাহায্যের জন্য কৃষি বিভাগে বারবার জানানো হলেও কোনো কর্মকর্তা এগিয়ে আসেননি। হারভেস্টার মালিক ক্ষতিগ্রস্ত হয়ে প্রাপ্ত ওয়ারেন্টি পাওয়ার জন্য কৃষি অফিসে লিখিত আবেদন দিয়েছিল, কিন্তু সেগুলোরও কোনো সমাধান হয়নি। কৃষি অফিসাররা কোনো রকমের সমন্বয় আমাদের সাথে করে না। তারা, আমরা এডির সঙ্গে দেখা করেছি, ডিডির সঙ্গে দেখা করেছি, তাদের কাছে আমরা 20 মিনিট সময় চেয়েছি, তারা আমাদেরকে সময় দেয়নি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বিষয়ে তাদের কোনো দায় নেই। আমার কাছে কমপ্লেইন নয়, কমপ্লেইনটা করবে কোম্পানির কাছে, আমাদের ক্ষেত্রে জানাবে যে আমাদের একটু সহযোগিতা করে। আমার কাছে কমপ্লেইন করলে আমি তো যন্ত্র বেশি নাই, আমি তো তাকে ওই সার্ভিসটা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ না। হারভেস্টার মালিক সমিতির তথ্য মতে দিনাজপুরে 5 শতাধিক হারভেস্টার মেশিন রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। চলতি বছরের তীব্র খরায় ক্ষতির মুখে পড়েছে পঞ্চগড়ের চা শিল্প। সময়মতো বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি পর্যাপ্ত কুড়ি। এদিকে ভরা মৌসুমে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। তবে চা বোর্ড জানায়, বাড়তি সেচ সহ উৎপাদন বাড়াতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। বিবর্ণ চা বাগান, ভরা মৌসুমেও গাছে আসেনি নতুন পাতা। কোনো কোনো বাগানে পোকার আক্রমণে কুঁকড়ে গেছে বয়স্ক পাতা। চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় পঞ্চগড়ের বেশিরভাগ চা বাগানে নতুন কুড়ি আসেনি। লাল মাকড়ের আক্রমণে অনেক বাগানের পাতা নষ্ট হয়ে গেছে। বাগান মালিকরা জানান, অতিরিক্ত সেচ ও কীটনাশক প্রয়োগ করেও সেচ রক্ষা হচ্ছে না। এ কারণে এবছর বড় লোকসানের শঙ্কায় তারা। তীব্র তাপদাহের জন্য চলে যাচ্ছে বাগানগুলো, পানি সেচ দেওয়ার পরও আটকানো যাচ্ছে না। এখন যে কীটনাশকের বাজার, চা বাগানে রোগ বালাই, বিভিন্ন রকম মাকড়নাশক, পানি শূন্যতা, চা পাতা যেটা পাই অর্ধেক মূল্য হয় না, অর্ধেক মানে যেটা খরচ হয় অর্ধেকটাও পাচ্ছি না আমরা। এদিকে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। চলতি মৌসুমে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা সংশ্লিষ্টদের। প্রায় 28টি চা কারখানা চালু আছে, এর ভিতরে কাঁচা পাতার অভাবে প্রোডাকশন করতে পারতেছে না। তবে বাড়তি সেচ সহ উৎপাদন বাড়াতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় চা বোর্ড। খরা মোকাবেলার জন্য চা চাষিদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং নির্ধারিত কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে চা বাগান রয়েছে, আর বছরে 28টি প্রক্রিয়াজাতকরণ কারখানায় গড়ে চা উৎপাদন হয় 1,80,00,000 কেজি চা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত শ্রমিকদের সঙ্গে তালিকায় নাম দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের কর্মী সহ চেয়ারম্যানের পরিচিত লোকজনেরও। এমনকি অভিযুক্ত ব্যক্তিরা কাজেও আসছেন না। এতে ক্ষুব্ধ শ্রমিকরা। তবে বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সমর হোসেনের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। বিভিন্ন সড়কে মাটি ভরাট ও সংস্কার কাজ করছেন শ্রমিকরা। ঠাকুরগাঁয়ে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সরকারের কর্মসৃজন প্রকল্পের দৈনিক মজুরির ভিত্তিতে শ্রম দিচ্ছেন তারা। শুক্রবার ও শনিবার ব্যতীত অতি দরিদ্র শ্রমিকরা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করেন। অভিযোগ উঠেছে, জনপ্রতিনিধিদের যোগসাজশে এ প্রকল্পের শ্রমিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের পরিচিত জন ও ইউনিয়ন পরিষদের কর্মচারীদের। সরজমিনে সদর উপজেলার বেশিরভাগ ইউনিয়নে গিয়ে দেখা যায় প্রকল্পের কাজে বেশিরভাগ শ্রমিক অনুপস্থিত। এতে ক্ষোভ প্রকাশ করেন কর্মরত শ্রমিকরা। কেন আসে না তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কত কথাবার্তা হয়, আমরা কাজ করি, আপনারা বসে বসে টাকা নেন, এইটা কি ভালো হচ্ছে? কতগুলো মেম্বারের লোক, কত চেয়ারম্যানের, কতগুলো দেউনিয়া, ওরা আসে না। সময়তে আসে,
আসে দেখে শুনে চলে যায়, তারা কাজ করে না। কেউ আসে না, কিন্তু যেগুলো আমরা গরিব মানুষ কাজ করি সেগুলো সবাই আসে। লোক আছে আমার মোট 51 জন, বাকি লোকগুলো আমার কাজে আসে না। তারা বিভিন্নভাবে নাম এখানে প্রবেশ করছে এবং ইউনিয়ন পরিষদে কিছু স্টাফ আছে, চৌকিদার আছে, দাফাদার আছে, এখন এরাও এর ভিতরে সম্পৃক্ত আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে অভিযোগ স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যারা কাজ করছেন না তাদেরকে আমরা অনুপস্থিত দেখিয়ে তাদের ওই দিনের বিলটা কর্তন করে আমরা চূড়ান্ত বিল মন্ত্রণালয়ে প্রেরণ করব। উপজেলা প্রশাসনের তথ্য মতে এপ্রিলের মাঝামাঝি থেকে সদর উপজেলার 22টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 200 শ্রমিকের তালিকা করে 40 দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু করেন জনপ্রতিনিধিরা। জনপ্রতি দৈনিক কাজের জন্য মজুরি দেওয়া হয় 400 টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নাপা ও অমিপ্রাজল ট্যাবলেট সর্বরোগের মহৌষধ হয়ে উঠেছে। যে কোনো রোগের জন্য এই দুটি ওষুধই দিচ্ছেন চিকিৎসকরা, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। অথচ ওষুধের জন্য বছরে 35 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। 27,000 শিক্ষার্থীর পাশাপাশি 1200 শিক্ষক এবং 2000 কর্মচারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন নাপা ট্যাবলেট। শুধু তাই নয়, প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা পর্যন্ত নেই এই মেডিকেলের। ঠান্ডা ও জ্বর ছাড়া অন্য কোনো রোগ নিয়ে মেডিকেলে গেলেই পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। চবি মেডিকেলে সচরাচর নাপা এবং অমিপ্রাজল ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না, আর যে কোনো ছোট ব্যাপারে তারা আমাদেরকে শহরে রেফার করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, মেডিকেল সেন্টারটিতে কর্মরত চিকিৎসকরা প্রায়ই অনুপস্থিত থাকেন। যে কোনো রোগের নাপা বা অমিপ্রাজল নির্ধারণ করে দেওয়া হয় মেডিকেল থেকে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও টেস্ট ইকুইপমেন্ট নেই এই সেন্টারে। রাত্রে যখন কখনো কেউ সিরিয়াসলি অসুস্থ হয়ে যায় তখন সামান্য বিষয়ের জন্য সিএমসিতে রেফার করে দেওয়া হয়। 2টি অ্যাম্বুলেন্স দিয়ে তো আসলে হয় না, অনেক আরেক কিছুটা যদি বাড়াই তাহলে হচ্ছে কি স্টুডেন্টের ক্ষেত্রে উপকার হবে। 6টি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও সচল আছে মাত্র 2টি। ব্লাড টেস্ট, ইসিজি, এক্স-রে পরীক্ষা করার কোনো সরঞ্জাম নেই। এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ছাত্রের জন্য 2টা অ্যাম্বুলেন্স মোটেই আসলে পর্যাপ্ত নয়। এটার পরিমাণ তো অবশ্যই বাড়ানো উচিত। আমাদের চিফ মেডিকেল অফিসার বা আমাদের এখানে যারা কর্মকর্তা তারা যদি কোনো ধরনের সাজেশন দেয় সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন। আমাদের উপাচার্য মহোদয় এটা ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই। ভুল চিকিৎসা ও নিম্নমানের চিকিৎসার অভিযোগে বেশ কয়েকবার এই মেডিকেল সেন্টারের প্রধান ফটকে তালা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছিল শিক্ষার্থীরা। চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দূরত্ব অন্তত 24 কিলোমিটার। আর চিকিৎসা কেন্দ্রটি 27,000 শিক্ষার্থীর একমাত্র ভরসার স্থান। তাই অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি চিকিৎসা কেন্দ্রটিকে কার্যকরভাবে গড়ে তোলা। চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দূরত্ব অন্তত 24 কিলোমিটার। চিকিৎসার জন্য এই মেডিকেল সেন্টারই 27,000 শিক্ষার্থীর একমাত্র ভরসা। তাই অতি দ্রুত এই মেডিকেল সেন্টারকে কার্যকর হিসেবে গড়ে তোলার দাবি শিক্ষার্থীদের। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আবারও উপজেলা নির্বাচনের খবর জানাবো। এই মুহূর্তে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং ঝিনাইদহের শৈলকুপায় আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি প্রথমেই যাচ্ছে উজ্জ্বলের কাছে। আর মাত্র 1 ঘন্টা পরে কিন্তু দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে এবং কেন্দ্রে কেন্দ্রে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন প্রার্থীদের এই কর্মকর্তাদের বাইরেও কিন্তু এখানে এই ভোটাররা আসতে শুরু করেছেন এবং আপনারা দেখছেন যে কেন্দ্রের বাইরে কিন্তু পোস্টারে ছেয়ে গেছে এবং এই পদ্মাপাড়ের টঙ্গিবাড়ি উপজেলাতে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী ভোটের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে কিন্তু যে বর্তমান চেয়ারম্যান কাপ ব্রিজ প্রতীকের ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ এবং একেবারে দক্ষিণের যে ইউনিয়ন দিঘিরপাড় ইউনিয়নের থেকে যে সদ্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা আরিফ হালদার, তিনি কিন্তু হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়াই করছেন এবং এই দুজনের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে কিন্তু এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং ভাইস চেয়ারম্যান পদে আরও 3 জন প্রার্থী এখানে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং 2,52,000 ভোটারের জন্য কিন্তু এই উপজেলাটিতে 84টি কেন্দ্র করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছে এবং 20টি কেন্দ্রকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিজিবি সহ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রায় 3,000 কর্মীরা মাঠে আছেন। পাশের যে উপজেলা লৌহজং উপজেলা, যেটি দেশের সবচেয়ে আলোচিত উপজেলা,
সেই উপজেলাতেও কিন্তু নির্বাচনের মানে উত্তাপ আরও বেশি ছড়িয়ে পড়ছে। সেখানে কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার তিনি কিন্তু কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়াই করছেন। তারই কমিটির যুগ্ম সম্পাদক BM সোহেবের সাথে তিনি কিন্তু দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন এবং সেখানে যে 3 জন প্রার্থীর মধ্যে এই 2 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু মূল বাঘে মহিষে লড়াই চলছে এবং নির্বাচন শুরুর আগে কিন্তু কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে সেখানে। সে কারণে সেখানে যে 61টি কেন্দ্র রয়েছে তার মধ্যে 47টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে কিন্তু বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছেন এবং সেই লৌহজং উপজেলাতেও কিন্তু ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন এবং সেখানেও কিন্তু দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর এই যে পদ্মাপাড়ের উপজেলাটি সেই উপজেলাটি পদ্মা সেতু এবং মাওয়া সহ নানা কারণেই গুরুত্বপূর্ণ এবং সেই উপজেলা ঘিরেও কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং এই দুটি উপজেলায় যে 23 জন প্রার্থী রয়েছেন এই লৌহজং উপজেলায় কিন্তু 1,66,000 ভোটার রয়েছেন। তারা কিন্তু যে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেই ব্যাপারে তৎপরতা চলছে এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেছেন যে এই দুটি উপজেলায় নানা রকম সহিংসতার আশঙ্কা থাকলেও কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণের যত প্রচেষ্টা সেগুলো তারা অ্যাপ্লাই করেছেন এবং সেখানে নির্বিঘ্নে যাতে ভোটাররা শান্তিপূর্ণ ভোট দিতে পারেন এবং ভোটের দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য সব রকম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সে কারণে কিন্তু এখানে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই দুটি উপজেলায় কিন্তু 23 জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেই ব্যবস্থা করছেন এবং এই দুটি উপজেলায় কিন্তু ব্যালটে নির্বাচন হবে এবং এই টঙ্গিবাড়ি উপজেলায় কিন্তু পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার অনেক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট গ্রহণের এবং তারা কিন্তু অলরেডি এই কেন্দ্রে এসে পৌঁছে গেছেন এবং এই 8টা থেকে 4টা পর্যন্ত যে টানা ভোট গ্রহণ চলবে সেই ভোট গ্রহণের আশেপাশে কিন্তু সাদা পোশাকের নিরাপত্তা কর্মী রাখা হয়েছে এবং নির্দিষ্ট দূরত্বে কিন্তু প্রার্থীদের যে অবস্থান সেটি নিশ্চিত করা হয়েছে এবং বহিরাগত কোনো লোকজন যাতে এই এলাকায় আসতে না পারে সে ব্যাপারে কিন্তু গণবিজ্ঞপ্তি জারি করে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই যেসব প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যে যাতে কোনো রকম প্রার্থীর কোনো পক্ষপাতিত্ব না হয় এবং আপনারা জানেন যে এই প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপে নির্বাচনটি শান্তিপূর্ণ করবার জন্য কিন্তু নির্বাচন কমিশনের যেসব নির্দেশনা রয়েছে সেগুলো পালন করা হচ্ছে এবং এই যে মুন্সিগঞ্জের 6টি উপজেলার মধ্যে এই দ্বিতীয় ধাপে কিন্তু 2টি উপজেলার নির্বাচন হচ্ছে আর প্রথম ধাপে কিন্তু আরও 2টি উপজেলা নির্বাচন শেষ হয়েছে আর তৃতীয় ধাপের আরও 2টি উপজেলা নির্বাচনের কিন্তু এখন সরগরম রয়েছে। সেই 2টি উপজেলা হচ্ছে শ্রীনগর এবং সিরাজদিখান আর পাশের যে এই লৌহজং এবং টঙ্গিবাড়ি উপজেলা সেখানে যে আজকে ভোট গ্রহণ চলছে সেই শুরু হচ্ছে ভোট গ্রহণ এবং সেই কারণে কিন্তু আশেপাশের উপজেলাগুলোতেও নানা রকম প্রভাব রয়েছে এবং এই দুটি উপজেলাকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ওই আশপাশের উপজেলার লোকজনকেও কিন্তু সতর্ক করা হয়েছে এবং এখানকার যেসব প্রার্থীরা লড়াই করছেন এদের বেশিরভাগই কিন্তু যে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের প্রার্থী। এছাড়া মুন্সিগঞ্জের যে টঙ্গিবাড়ি উপজেলা যে উপজেলাটিতে আমরা অবস্থান করছি সেখানেও কিন্তু একজন বিএনপি সমর্থক রয়েছেন মাহবুবুর রহমান বাচ্চু, তিনি কিন্তু মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়াই করছেন এবং এই উপজেলায় আরেকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন যিনি এই যে উপজেলাটির সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহাত খান রুবেল, তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া কিন্তু এখানকার জেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান তার পুত্র যে শেখ মোহাম্মদ গোলাম রাব্বানী শান্ত, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন এবং ঘোড়া প্রতীক নিয়ে কিন্তু সাদেক দপ্তরি এখানে প্রার্থী হয়েছেন। এই মোট রেকর্ড পরিমাণ জেলার সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে এই টঙ্গিবাড়ি উপজেলায় এবং 6 জন প্রার্থী কিন্তু মাঠে সরব রয়েছেন। তো আমরা এই মুন্সিগঞ্জের এই যে ভোটের আগ মুহূর্তের প্রস্তুতি জানছিলাম, আমরা চলে যাব ঝিনাইদহে, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ।
যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ঝিনাইদহেও দুটি উপজেলা রয়েছে, একটি হচ্ছে শৈলকুপা এবং অন্যটি হরিণাকুণ্ডু উপজেলা। আমি সকালে এসেছি যে শৈলকুপা উপজেলা, আমি এখন আছি যে শৈলকুপার আসাননগর যে মাদ্রাসা ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের বাইরে আমরা অবস্থান করছি। এখন থেকে কিন্তু কোনো ভোটার উপস্থিতি আমি এখন পর্যন্ত চোখে পড়েনি, কারণ সকাল 8টা থেকে যেহেতু ভোট গ্রহণ হবে, প্রার্থী সহ নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন যে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার উপস্থিতি বাড়বে। এবং গত যে উপজেলা নির্বাচন হয়েছিল প্রথম ধাপে, সেখানে ঝিনাইদহে কিন্তু মাত্র 28% ভোট এখানে ভোট পোল হয়েছিল। এবার কিন্তু ভোট বেশি পোল হবে বলে আশা করছে। তো আমরা কথা বলেছি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা পুলিশ বিভাগের সাথে, যেহেতু শৈলকুপা উপজেলাটা কিছুটা অপরাধ প্রবণ এবং কিছুটা এখানে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে ভোটারদের মাঝে। তো সেক্ষেত্রে সেই সমস্যাটা দূর করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেজন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার তারা ব্যবস্থা নিয়েছেন এবং তারা আশ্বস্ত করেছেন ভোটারদের যে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, ভোটাধিকার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো প্রকার বাধা বা কোনো প্রকার জোর কিংবা কোনো সমস্যা যদি ভোটারদের করা হয় সে বিষয়ে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে ঝিনাইদহের যে দুটি উপজেলা, এই দুটি উপজেলায় এখন পর্যন্ত যে আমরা যে তথ্যটা জেনেছি যে এখন পর্যন্ত যে ভোটার উপস্থিতি আসলে উপজেলার যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে এখনো কিন্তু আমি তেমনটা খুঁজে পাইনি। আর নির্বাচনে এবারের এই দুই উপজেলা নির্বাচনে যে উপজেলায় 6 জন চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য দুই উপজেলায় কিন্তু পুলিশের 38টি মোবাইল টিম, 6টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের 4টি টহল দল রয়েছে। এছাড়াও 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নির্বাচনে টহল দেওয়ার জন্য। তাদের সাথে 31 জন ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমরা যেটা জেনেছি যে প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য এবং 13 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে আমরা যতটুকু জেনেছি যে নির্বাচনে বিএনপির কিন্তু 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে, যারা হরিণাকুণ্ডু উপজেলাতে তারা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা এমনটি জানিয়েছেন যে ভোটাররা তাদেরকে তাদের সমর্থন দিয়েছেন, তারা নির্বাচিত হবেন, এই জন্যই কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে কিন্তু তারা ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। এছাড়াও যে আমাদের যে দুটি উপজেলায় কিন্তু যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন, নীলুফার রহমান। তিনি শৈলকুপার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তিনিও কিন্তু আশা করছেন যে তিনি এবার চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। চেয়ারম্যান প্রার্থী যারা আছে নির্বাচনে যে প্রচারণা আমরা কিন্তু আগে থেকে দেখেছি, কথা বলেছি, তারা এমনটি জানিয়েছেন যে তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ভোটারদের আশ্বস্ত করেছেন, বিভিন্ন আশ্বাস দিয়েছেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আশা করছেন তাদের অধিক কার্যক্রমের উপর নির্ভর করে ভোটাররা তাদের প্রার্থীকে বেছে নিবে। তো এই ছিল ঝিনাইদহের যে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ তার সর্বশেষ। লোটাস রহমান সোহাগ ঝিনাইদহ থেকে এবং এর আগে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। তারা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ খবর। সরকারি দপ্তরের ঘুষ দুর্নীতির বাস্তবতায় আটকে আছে এসএমই উদ্যোক্তাদের স্বপ্ন, এমন অভিযোগ শুনে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বাস্তবায়নে দরকারি সমস্ত অর্থের যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। আর অর্থ প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারকে সামনে রেখেই সাজানো হচ্ছে আগামীর বাজেট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। দিনভর ক্রেতা বিক্রেতা আর কেনাকাটায় মুখর দেশীয় বাহারি পণ্য মেলে ধরা প্রতিটি স্টল, যেখানে এসে নিজেদের মুগ্ধতার কথা জানালেন দর্শনার্থীরা। সব ক্যাটাগরির প্রোডাক্টই আছে এখানে। তাঁত শিল্পের কিছু জিনিস আছে, এগুলো আমার খুব ভালো লাগে। খুবই ভালো, গুণগত মান। ক্রেতা টানতে মূল্য ছাড়ও দিচ্ছেন বাণিজ্য সম্প্রসারণে ব্যস্ত উদ্যোক্তারা। কিছু প্রোডাক্ট আছে 10 বছর গুনে ধরবে না, 100 থেকে 200 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, এক্সপেকটেশন অনুসারে কাস্টমার পাচ্ছি। সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলার দ্বিতীয় দিন সোমবার বিকেলে এক সেমিনারে উদ্যোক্তারা মেলে ধরেন ঘুষ দুর্নীতি সহ তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতার ফিরিস্তি। ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও সরকারি যেসব ঘুষের ব্যাপার হয়, আমি এটা ডাইরেক্টলি বললাম, সেটাও কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। যে
ফান্ডগুলো দেওয়া হচ্ছে, কিন্তু জবাবদিহিতার জায়গায় আমরা কিন্তু জানি না নতুন কতজন মাইক্রো কটেজ বা এসএমইদেরকে দেওয়া হচ্ছে। এ সময় ডেপুটি গভর্নর প্রতিশ্রুতি দেন এসএমই উদ্যোগ বাস্তবায়নে যত টাকা দরকার তা অর্থায়নের ব্যবস্থা করবে বাংলাদেশ ব্যাংক। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ফান্ড আছে, অনেক ফান্ড আছে, প্রয়োজনে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আরো অনেক বেশি ফান্ড বাড়াবো যদি প্রয়োজন হয়। আর অর্থ প্রতিমন্ত্রী জানান, অর্থনীতিকে টেকসই করতে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকবে আগামীর বাজেটে। যেসব বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুযায়ী কিন্তু পরবর্তী প্রস্তাবিত বাজেটটি হবে। মেলায় অংশ নিয়েছে তৈরি পোশাক, পাটপণ্য, হস্তকারুশিল্প সহ বিভিন্ন খাতের 350 প্রতিষ্ঠান। মেলা শেষ হবে আগামী 25 মে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টানা 13 বছর ধরে চলা তথ্য প্রযুক্তি খাতের কর ছাড় সুবিধা বহাল থাকছে আগামী বাজেটেও। তবে বাজেট ঘোষণা কবে থেকে এ খাতে কর বসবে তার সুস্পষ্ট বার্তা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। কর অব্যাহতি সুবিধা বহাল থাকলে তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে দাবি করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2011 সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের 27টি ডিজিটাল সেবায় কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। 13 বছর ধরে চলা কর ছাড়ের এই সুবিধা শেষ হচ্ছে আগামী 30 জুন। কর ছাড়ের এই সুবিধার মেয়াদ বাড়ছে নাকি শেষ হচ্ছে তা দিয়ে দোলাচল চলছে কয়েক মাস ধরেই। সোমবার বেসিসের অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কর অব্যাহতি তুলে নিলে সংকটে পড়বে প্রযুক্তি খাত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাআল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। তবে অনুষ্ঠানে কর ছাড়ের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। বলেন, আসছে বাজেটেও করমুক্ত থাকবে প্রযুক্তি খাত, তবে দীর্ঘমেয়াদে কর ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্যাক্সে যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো। আই থিঙ্ক একটা প্ল্যান দেওয়া হবে এই বাজেটে, অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং অন। অনুষ্ঠানে আগামী 1 বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মরত ও নতুন যোগদান করা শিক্ষকরা বৈষম্যের শিকার হবেন জানিয়ে অবিলম্বে শিক্ষকদের এই স্কিমের বাইরে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এই কথা জানান ফেডারেশন নেতারা। এই প্রত্যয় স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন বলে দাবি তাদের। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল না হলে 26 মে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। পরে 28 মে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি পালন করবেন তারা। এরপরও সরকার সিদ্ধান্ত থেকে না সরলে 4 জুন অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। বিদ্যমান পেনশন ব্যবস্থায় এককালীন আনুতোষিক প্রাপ্যয়ন প্রত্যয় স্কিম আনুতোষিক শূন্য। আগামী 4 জুন 2024 তারিখ মঙ্গলবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনেই আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত হবে কক্সবাজার। মূলত বঙ্গোপসাগরের তীর, কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গবন্ধু টানেলের মুখে হওয়ায় এই অপরূপ সৌন্দর্যের নিরাপত্তা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোরবানির ঈদের আগেই শুরু হবে অবৈধ দোকানপাট সরিয়ে নতুন অবকাঠামো তৈরির কাজ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও অপার সম্ভাবনাময় পতেঙ্গা সমুদ্র সৈকত সঠিক তদারকির অভাবে অনেকটা অবহেলিত ছিল এই সৈকত।
বিচের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটক টানতে এবার কক্সবাজারের আদলে পতেঙ্গা সমুদ্র সৈকতকে সাজানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এজন্য বিচ সাইড থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হবে নির্দিষ্ট জোনে কান্ট্রি সাইডে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের প্রতিনিধি দল পরিদর্শন করে নির্ধারণ করে দেয় জায়গা। তারা এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বিদায় আজকে আমরা অবহেলিত দোকানদারগুলি আজকে একটা শৃঙ্খলার মধ্যে যাচ্ছি। সৈকতের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত ও মাস্টার প্ল্যান তৈরিতে নেওয়া হয় 19টি সিদ্ধান্ত। বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই অংশের বিচের এই অংশের যে দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা। পতেঙ্গা সমুদ্র সৈকতের পর পার্কি সমুদ্র সৈকত সহ অন্যান্য সৈকতকেও পরিকল্পিতভাবে সাজাবে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এক সাগরে দুই নিয়ম, মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞার কবলে দেশের জেলেরা, তবে একই সময়ে অবাধে জাল ফেলবেন ভারতীয়রা। সংশ্লিষ্টরা বলছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা না দিলে মিলবে না সুফল। মৎস্য বিভাগ বলছে দেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা। এছাড়া বন্ধের কারণে হাজার হাজার ট্রলার আছে নোঙর করে। কষ্টের সংসারে ঠিকমতো সরকারি সহায়তা না মেলায় যেমন নেই ক্ষোভের শেষ, তেমনি বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পারলেও ভারতীয়রা ঠিকই অবাধে মাছ শিকার করছে। এ নিয়েও রয়েছে আক্ষেপ। সাগরে দুই নিয়ম হয় কিভাবে যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লগে মিলেই বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। বিশেষজ্ঞরা জানান ভারতীয় মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ করা না হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায় নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। 23 জুলাই পর্যন্ত 65 দিন কর্মহীন অবস্থায় ঘাটে থাকতে হবে ভোলা, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে নিবন্ধিত প্রায় 2.5 লাখ জেলে। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পাবেন 86 কেজি করে চাল। লাবিব হাসান, সময় সংবাদ। সুনামগঞ্জের দোয়ারা বাজারে চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দমকা হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি হয় জেলার দোয়ারা বাজার এলাকায়। এ সময় ক্ষণে ক্ষণে আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকে ওঠে। বৃষ্টির মধ্যেই চেলা নদী থেকে বালু উত্তোলনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল কুদ্দুস এবং গুরুতর আহত হন অন্য 2 শ্রমিক। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাগেরহাটে উপবৃত্তির কার্ড করিয়ে দেয়া সহ নানা কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানা অনিয়মের। অভিযোগ উঠেছে উপবৃত্তির কার্ড করিয়ে দেওয়া সহ নানা কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন তিনি। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অসৎ আচরণ করেন বলেও অভিযোগ করেন অভিভাবকরা। প্রতিষ্ঠান প্রধানের অনিয়ম ও দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম, এমন অভিযোগ করে সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবক ও এলাকাবাসী। এখনই লই এসো 300 টাকা লাগবে আর ওই কাগজপত্র দিয়ে যাইও বলতেছে, আবার সেই উপবৃত্তির কাজ কার্যকর পুরাটা হয় না, এই জন্য আবার টাকা দিতে হবে। প্রতি বছরে মাসে মাসে কিংবা সপ্তাহে এরকমের টাকা লাগে নাকি? দুর্ব্যবহার করে তো, যে টাকা দিস না কেন, 1 টাকা এই আমার 200 টাকা হবে না 400 টাকা দিতে হবে। এই অবস্থা থাকে স্কুলে, আমার বাচ্চারা এখানে আমি পড়াবো। সব অভিযোগ অস্বীকার করে ওই প্রধান শিক্ষকের দাবি অন্যায়ভাবে নয়, বরং বিদ্যালয়ের পরিচালনার জন্য কিছু টাকা আদায় করা হয় শিক্ষার্থীদের কাছে থেকে। স্কুল পরিচালনার জন্য এই সামান্য পয়সা তো আমাকে একটু ওদের কাছ থেকে চাইতে হয়। স্কুলের পারপোজ যে কিছু খরচ আছে, চক, খাতা, কলম, ডাস্টার, ফ্যান সারানো, টিউবওয়েল সারানো, এগুলোর বাবদ এইখান থেকে আমাকে এটা খরচ করতে হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা ফি ব্যতীত অন্য কোনো খাতে অর্থ আদায়ের সুযোগ নেই জানিয়ে শিক্ষা কর্মকর্তা বলছেন অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
পরীক্ষা তো এখন আমাদের মূল্যায়ন ফি নিতে পারবেন, সামান্য যেটা নেওয়ার নিয়ম আছে। তাছাড়া তো ওনার এসব নেওয়ার নিয়ম নেই। উনি কি টাকা নেবে তাদের কাছ থেকে? আর সব টাকা তো সরকার তাদের পক্ষ থেকে দিয়ে দেয়। এর আগে 2016 সালে সরকারি বই বিক্রি এবং 2020 সালে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইবার একই প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন রফিকুল ইসলাম। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি মানবিক কারণে তাকে স্বপদে বহাল থাকার সুযোগ করে দেয়। সময় সংবাদ, বাগেরহাট। খাগড়াছড়িতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম চালান সেনা সদস্যরা। এ সময় দুস্থদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়। চাষিদের মাঝে বিতরণ করা হয় কৃষি সরঞ্জাম, আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা বিতরণ করে সেনাবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মিছিল হয়েছে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেনের পক্ষে। সোমবার সন্ধ্যায় পৌরসভার সড়ক বাজার এলাকায় এই মিছিল করা হয়। এতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলকে অংশ নিতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ জরিমানা বা আটকের কোনো খবর পাওয়া যায়নি। আনারস প্রতীকের প্রার্থী মুরাদ হোসেনের পক্ষে মিছিলের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জানান এ বিষয়ে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সাভারের আশুলিয়ায় নিজ কক্ষ থেকে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রীর মরদেহ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। মুজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রায় 1.5 মাস আগে সাভারের আশুলিয়ায় ইউসুফ মার্কেট এলাকায় ফজলুল করিমের মালিকানাধীন টিনশেডের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ব্যবসায়ী রুহুল আমিন ও তার স্ত্রী মনি বেগম। রোববার রাতে ভেতর থেকে ঘর তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন দুইজন। তবে সোমবার সকাল গড়িয়ে দুপুর পার হলেও দুইজন ঘর থেকে বের না হলে বিষয়টি সন্দেহ হয় প্রতিবেশীদের। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তারা দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলন্ত রুহুল আর বিছানায় পড়ে আছে মনির নিথর দেহ। খবর দেয়া হয় পুলিশকে। দুটি মরদেহ উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। হালকা একটু উকি দিছি, বাবি শুয়ে রয়েছে। জোরে জোরে নক করলাম যে উঠবো, হয়তো জিজ্ঞেস করবো কি হচ্ছে। তারপরে যখন নাই উঠে তখন ওকে দিছি, দেখি লোকটা ঝুলে রয়েছে। পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সপক্ষে বা ওর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা। সে তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করছে, এটা আমরা ধারণা করছি। আশুলিয়ার ইউসুফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন রুহুল আমিন। সময় সংবাদ, সাভার। যশোরে ইজি বাইক চালক মফিজুর হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2011 সালের 22 জুন সদর উপজেলার হামিদপুর বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা মফিজুর রহমান ইজি বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। নিখোঁজের 2 দিন পর 24 জুন সকালে হামিদপুর ময়লা খানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে মোবাইলের কল লিস্ট ধরে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 5 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এতে এক চীন নীতির কোনো পরিবর্তন হবে না বলে সাফ জানিয়েছে বেইজিং। এই নীতির প্রতি সমর্থন থাকাকে চীনের সঙ্গে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ভিত্তি বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর উইলিয়াম লাই চীনকে সামরিক হুমকি দেয়া থেকে বিরত থাকতে বলেন। এর জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং।
তাইওয়ান ঘিরে গেল কয়েক মাস ধরে টহল দিচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর নৌযান। এমনকি চীনা বিমান বাহিনীর যুদ্ধ বিমানও বেশ কয়েকবার তাইওয়ানের আকাশ সীমায় মহড়া দিয়েছে। গেল জানুয়ারিতে উইলিয়াম লাই তাইওয়ানে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করে। তাইপের ওপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যেই সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন উইলিয়াম লাই। এরপরই তাইওয়ানকে চীনের রাজনৈতিক ও সামরিকভাবে ভয়ভীতি দেখানো বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত করতে তাইওয়ানকে হুমকি দেয়া বন্ধ করতে হবে চীনকে। পাশাপাশি তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে দ্বীপটির গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেয়ারও আহ্বান জানান তিনি। তবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টের বক্তব্যকে ভালোভাবে নেয়নি চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র ওয়াং ওয়েন বিনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এতে এক চীন নীতির কোনো পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, এই নীতির প্রতি সমর্থন থাকাই চীনের সঙ্গে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ভিত্তি। এটিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বানও জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মালদ্বীপ থেকে প্রতি বছর লাশ হয়ে ফেরেন অসংখ্য বাংলাদেশি। এক একটি মরদেহ দেশে পাঠাতে পরিবহন খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের মরদেহ বিনা খরচে বহন করলেও বারবার উদ্যোগ নিয়ে আজ পর্যন্ত মালদ্বীপে এমন কোনো ফ্লাইট চালু করতে পারেনি বাংলাদেশ বিমান। অথচ যাত্রী ও পণ্য পরিবহনের ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা। বিমান সরাসরি ফ্লাইট চালু করলে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ পাঠানোর পাশাপাশি টিকিটের মূল্য অনেকটাই কমে আসতো বলে মনে করেন ভুক্তভোগীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বিভিন্ন পেশায় ১ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এদের কেউ জীবিত ফেরেন দেশে, আবার কেউ ফেরেন লাশ হয়ে। দেশীয় এয়ারলাইন্সে মালদ্বীপ থেকে যাত্রী সেবা মিললেও কার্গোতে মরদেহ সার্ভিস পাচ্ছে না রেমিটেন্স যোদ্ধারা। এতে অধিক টাকা খরচ করে পাঠাতে হয় অন্য এয়ারলাইন্সের মাধ্যমে। আবার অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে অনেকের মরদেহ কবর দিতে হয় বিদেশের মাটিতেই। তবে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের মরদেহ বিনা খরচে বহন করলেও বারবার উদ্যোগ নিয়ে আজও মালদ্বীপে ধরনের ফ্লাইট চালু করতে পারেনি বাংলাদেশ বিমান। আইন অনুযায়ী মালদ্বীপে ফ্রি ভিসায় বা অবৈধভাবে এসে কেউ মারা গেলে কোনো আর্থিক সহায়তা দেয় না দেশটির সরকার। এজন্য মরদেহ পাঠানোর খরচ বহন করতে হয় পরিবার বা সহকর্মী কিংবা প্রবাসীদের চাঁদার অর্থে। সম্প্রতি কুমিল্লা ও মেহেরপুরের 2 প্রবাসীর মৃত্যু হলে তাদের মরদেহ বহনে আগের মতোই অপারগতা প্রকাশ করেন মালে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী 2টি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানান প্রবাসীরা। এমন অবস্থায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুরও দাবি জানান তারা। মালদ্বীপে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাদের ডেড বডিটা ফ্রিতে বাংলাদেশ এয়ারলাইন্সে যেন বহন করে। প্রবাসীদের সমস্যা সমাধানে 2টি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ মিশন। ইউএস বাংলা এবং মালদ্বীপের এয়ার দুজনকে আমরা অনুরোধ করেছি যাতে করে তারা এই বিষয়টি একটু চিন্তা করেন, যে বিশেষভাবে যদি তারা আমাদের যেই প্রবাসী বাংলাদেশি কর্মী তাদের মৃতদেহ যদি তারা পরিবহনের বিশেষভাবে ব্যবস্থা করেন তাহলে খুব সহজেই কিন্তু এটি বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। মালদ্বীপে কোনো বাংলাদেশের মৃত্যু হলে তাদের মরদেহ যেন বিনা খরচে দেশে পাঠানো হয় বাংলাদেশ সরকারের কাছে, এই দাবিও জানান প্রবাসীরা। এখানে একটা বাংলাদেশি এয়ারলাইন্স আছে, এখনো কিন্তু সেই এয়ারলাইন্সে আমাদেরকে এই ফ্রি ডেড বডি নিচ্ছে না। মৃত্যুবরণ করলে যাতে ডেড বডিটা ফ্রিতে বাংলাদেশে নিয়ে পৌঁছানো যায়। যদিও প্রবাসীদের মরদেহ বহন করার মালদ্বীপ এভিয়েশন অথরিটির অনুমতি সরাসরি ফ্লাইট পরিচালনাকারী 2টি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে নেই। অনুমতি পেলে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ মালদ্বীপ থেকে বাংলাদেশে বহন করবে বলে জানিয়েছে একটি বেসরকারি বিমান সংস্থা। সময় সংবাদ, মালদ্বীপ। খেলার খবর। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজ দিয়েই বিশ্ব আসরে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা চন্দ্রিকা হাথুর সিংহের। তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানেও হতে পারে পরীক্ষা নিরীক্ষা। তবে সিরিজ জয় নিয়ে কোনো টালবাহানা চায় না টিম ম্যানেজমেন্ট। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে রাত 9টায়।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু, কিন্তু সিরিজ জিতলেও টি-20-র খোরাক মেটেনি সেই সিরিজে। উল্টো শান্তলিনন্দের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে। যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা, বরং আত্মবিশ্বাসের বুলিয়া উড়ে গেছেন সব সময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে দুটো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায় 3 ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা। বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে, কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রে-রিভিউতে এখন পর্যন্ত খেলা 4টি টি-20তেই রান উঠেছে বেশ, সর্বোচ্চ 230 আর সর্বনিম্ন দলীয় রান এখানে 132। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে 172, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ 161। বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। 2 দফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর উপর বাজি ধরেছেন মাশরাফি বিন মুর্তজা। নির্দিষ্ট করে কিছু না বললেও অভিজ্ঞ এই দুই ক্রিকেটার থাকায় বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় সাবেক অধিনায়ক। শুধু নেপাল নেদারল্যান্ডসে নয়, গ্রুপ পর্বের সব ম্যাচেই টাইগারদের জেতা উচিত বলে মন্তব্য করেছেন রয়্যাল 2 আসনের সংসদ সদস্য। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখিনি। না, জানি না কারা দেখি নাই। এক সময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মাশরাফি এখন দেখেন না বাংলাদেশের খেলা। বিশ্বকাপ মিশনে কারা গেছেন সেটাও জানা নেই সাবেক অধিনায়কের। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন। সাকিব নবম আর মাহমুদুল্লাহ খেলবেন নিজের 8ম বিশ্বকাপ। অভিজ্ঞতায় ঋদ্ধ এই দুজনই ভরসা দিচ্ছে সাবেক অধিনায়ককে। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে। এটাই তো খেলতেছে, ফিরে আসার কি আছে, নতুন করে রিয়াদ এরকমই খেলতো। এবার বড় কিছু স্বপ্ন না দেখলেও অন্তত সুপার 8-এ খেলতে চায় বাংলাদেশ। এবারের দল নিয়ে আশাবাদী মাশরাফিও। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া উপভোগের চেয়েও বেশি চ্যালেঞ্জিং, এমন উপলব্ধি দ্বিতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা অফ স্পিনার শেখ মেহেদী হাসানের। শান্তর অধিনায়কত্ব আর সাকিব রিয়াদের অভিজ্ঞতায় সেরা কম্বিনেশনের দাবি তার। গেল 2 বছরের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ পর্ব পার হওয়ার প্রত্যাশা মেহেদীর। 2018 সালে অভিষেক, অর্ধযুগের ক্যারিয়ারে 2টা আইসিসির মেজর ইভেন্টে অংশগ্রহণ। গেলবারের ওয়ানডে বিশ্বকাপের পর আরও একটা বিশ্ব আসর খেলার অপেক্ষায় শেখ মেহেদী। 15 সদস্যের দলে জায়গা পাওয়াটা যার কাছে রোমাঞ্চকর। আমরা সারা বছর কষ্ট করি অ্যাজ এ ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে, যারাই খেলে মানে দেখা যায় যে একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, তো ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ এ প্লেয়ারের ভিতরে, এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়। শুধুমাত্র মেহেদী মিরাজকে পেছনে ফেলার চাপই নয়, ব্যাট হাতে তাকে ফিনিশারের ভূমিকায় দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু দলে থাকায় উপভোগের চাইতে প্রত্যাশার চাপ বেশি টের পান এই অফ স্পিনার। নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে, তা ওইটা চ্যালেঞ্জ বেশি থাকে, উপভোগ থেকে চ্যালেঞ্জটা বেশি, মানে টাফ সিচুয়েশন থাকে পাওয়ার প্লেতে।
তো উপভোগটা একদমই থাকে না, বাট ওইখানে যদি উপভোগটা ভালোভাবে করতে পারে দেখা যায় টিমের বেনিফিটটাই বেশি হয়। টাইগারদের বিশ্বকাপ বহরের কম্বিনেশন নিয়েও ইতিবাচক খুলনার এই ক্রিকেটার। সাকিব রিয়াদের অভিজ্ঞতার সঙ্গে অধিনায়ক শান্তর ভেলকিবাজি দেখার অপেক্ষায় শেখ মেহেদী। সাকিব ভাই আইডল বলতে পারেন, রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা আমার খুব ভালো লাগে, ওই সিচুয়েশন ওই মোমেন্টাম সবসময় যেভাবে করে আসে আমি ওইভাবেই চেষ্টা করব। ন্যাশনাল টিমের অধিনায়কত্ব করার আগে আমি শান্তর সাথে এ টিম আর এইচপি টিমের আন্ডারে খেলছি শান্তর ক্যাপ্টেন্সিতে। তো তখন আলহামদুলিল্লাহ শান্তরের যে লিডারশিপ ছিল শান্তর ভিতরে তখন বোঝা যাচ্ছিল, বাট মাশাল্লাহ ও এখন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, দেখে খুব ভালো লাগতেছে। বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগুলোর লক্ষ্য থাকলেও বাংলাদেশকে নিয়ে যেতে চান পরের রাউন্ডে, ব্যাটে বলে রাখতে চান অবদান। ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যে ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাওয়া। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে পারফরমেন্স করতে চাই ওইভাবে করতে চাই না ওয়ার্ল্ড কাপে, এর থেকে বেটার আরও ভালো করতে চাই। জাতীয় দলের জার্সিতে 47 টি-20তে 317 রানের পাশাপাশি 38 উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট জয়ের চেয়ে অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হবে বলে মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তাই শুধু ক্রিকেটেই নয়, দেশের সব খেলার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ নড়াইল এক্সপ্রেসের। এদিকে সঠিক বিনিয়োগের কারণে কাবাডি টুর্নামেন্ট সুফল পাচ্ছে না বলে মনে করেন ম্যাশ। বাংলাদেশ ক্রিকেটে বড় এক নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততায় ক্রিকেটের সঙ্গে বেড়েছে দূরত্ব। বর্তমানে জাতীয় সংসদ সদস্যের হুইপ তিনি, দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও। তবে হাজারো ব্যস্ততা ভুলে যান যখন প্রসঙ্গ আসে খেলাধুলার। মাশরাফি বিন মুর্তজা এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচারে এগিয়ে এলেন মাশরাফি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক টাইগার অধিনায়ক। কাবাডি টুর্নামেন্টে সঠিক বিনিয়োগের কারণে সুফল পাচ্ছে বলে মন্তব্য করেন নড়াইল এক্সপ্রেস। কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আস্তে এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। ক্রিকেট ছাড়াও দেশের সকল খেলার প্রতি গুরুত্ব প্রদান করার কথা বলেন ম্যাশ। সকল স্পোর্টসে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। সবসময় আমি বলে এসেছি টোটাল স্পোর্টসকে গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি। টোটাল স্পোর্টস বলতে যতগুলো খেলা আছে, এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সরশিপের উপর চলে, তাই না? এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সর এইভাবে করতে যাচ্ছে না। তাই স্পন্সর না করলে তো আপনি পারবেন না, এখানে হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি, আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের জন্য অলিম্পিক বড় একটা স্বপ্ন। বলার মতো একমাত্র এশিয়ান গেমসে রয়েছে একটি ব্রোঞ্জ, সেটাও 1986 সালে। তাই অলিম্পিক নিয়ে অনেক প্রত্যাশা মাশরাফির। ক্রিকেটের চেয়ে অলিম্পিক অর্জনই বড় সাবেক টাইগার অধিনায়কের কাছে। সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক। এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো। তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি, তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট নিউজ হবে এটা, যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, অথবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে, কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মেশ। স্পোর্টস মানেই তো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কিছুক্ষণ পরই 156 উপজেলায় ভোট যুদ্ধ শুরু। সকাল 8টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে। স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে শঙ্কায় বাংলাদেশ। কৌশলী কূটনীতির উপর নির্ভর করছে বলছেন বিশ্লেষকরা। বাজার পাড়া মহল্লায় সয়লাব চোরাই পথে আসা ভারতীয় চিনিতে রাজস্ব হারাচ্ছে দেশ। জড়িত সরকারি কর্মকর্তারাও শুল্ক কমালে ফিরবে সুদিন বলছেন বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি। এবং দিনের আলোয় সবুজের সমারোহ আর রাতে নগরবাসীর আতঙ্ক। হাতিরঝিল যেন লাশের ডাম্পিং স্টেশন। গেল 8 বছরে 27 মরদেহ উদ্ধার। রাজুকের উপর দায় চাপালেও এড়াতে পারে না পুলিশ। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাত। ধন্যবাদ ইমদাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।